আমরা আজকে সামষ্টিক অর্থনীতির একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। কথা হচ্ছে তোমাদের পরীক্ষার কয়েকদিন পরে, তো আমার লেকচারগুলো তোমাদের কতটুকু কাজে আসবে আমি জানি না। পরীক্ষার আগে মানে নতুন বিষয়ে তো হয় না এভাবে, হয়তো তোমাদের এখন শেষ হয়ে গেছে পড়াশোনা, কিন্তু আমার এই লেকচারগুলো ধারাবাহিকভাবে কিন্তু চলতেই থাকবে। নতুন যারা আসতেছে তারাও হয়তো তাদের হয়তো কাজে আসবে। তো আমার এই লেকচার দেওয়া বন্ধ হবে না। আর আমার কণ্ঠে একটু প্রবলেম হতে পারে, কারণ আমার ঠান্ডা লেগেছে। তো আগেই তোমাদেরকে বলে দিচ্ছি, যাতে তোমরাও একটু মেন্টালি প্রিপেয়ার থাকো, কথা শুনে যাতে বিরক্ত বোধ না হয়। ওকে, তো মুদ্রাস্ফীতি আসলে কি? মুদ্রাস্ফীতি বিষয়ে এমন একটা জিনিস, সেটা হচ্ছে টাকার মান কমে যাওয়া। আমরা সংজ্ঞা দেখব, কিন্তু সংজ্ঞা দেখার আগে আমরা বিষয়টা একটু বোঝার চেষ্টা করি যে টাকার মান কমে যাওয়া। তো এই টাকার মান কমে যাওয়া মানে বলতে কী বোঝায়? টাকার আগে যা মূল্য ছিল এখন কিন্তু নাই। আগে আমরা 100 টাকা দিয়ে, আমরা যদি 100 টাকা নিয়ে বাইরে বেরোতাম, অনেক কিছু কিন্তু আমরা ক্রয় করতে পারতাম, অনেক কিছু কিনতে পারতাম। কিন্তু এখন কি আমরা সেই 100 টাকা দিয়েই, এখনকার 100 টাকা দিয়েই কি আমরা সেই জিনিসটা করতে পারি? তা না, সেটা কিন্তু আমরা ক্রয় করতে পারি না। আমাদেরকে আরও বেশি অর্থ খরচের প্রয়োজন হয়। অর্থাৎ আমরা যদি এখন ধরো 500 টাকা নিয়ে বাইরে যাই, তো 500 টাকাতে যে জিনিস এখন কিনতে পারি, সেটা আমরা কিছু বছর আগে 100 টাকাতে কিনতে পারতাম। তার মানে কি হলো, এখানে টাকার মানটা কমে গেল। তাহলে 100 টাকার সমান এখানে 500 টাকার মতো খরচ হচ্ছে আমাদের। যেখানে 100 টাকাতে আমরা যে জিনিসগুলো কিনতে পারতাম, সেই জিনিসগুলো কিনতে এখন আমাদের 500 টাকা খরচ হচ্ছে। অর্থাৎ টাকার মানটা আমাদের কি হচ্ছে, এখানে কমে যাচ্ছে। টাকার মানটা আমাদের কমে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে এই বিষয়টাকে আমরা মুদ্রাস্ফীতি বলতে পারি। তার মানে কি হচ্ছে, যে অত্যাধিক পরিমাণ অর্থ দ্বারা, আসলে মুদ্রাস্ফীতিটা কি, অত্যাধিক, এটা বলতে পারি যে অত্যাধিক পরিমাণ অর্থ অল্প অল্প পরিমাণ দ্রব্য সামগ্রী পিছনে ব্যয় হয়। তার মানে কি, মানে মুদ্রাস্ফীতির বিষয়টা যে অত্যাধিক পরিমাণ অর্থ অল্প পরিমাণ দ্রব্য সামগ্রীর পেছনে ব্যয় হয়। কারণ ধরো একটা কলম আমি 5 টাকা দিয়ে কিনতাম, সেই কলমটা এখন আমাকে কিনতে হচ্ছে ধরো 8 টাকা দিয়ে। কলমটা কিনতে হচ্ছে 8 টাকা দিয়ে। তাহলে আগে আমি যে কলমটা 5 টাকা দিয়ে কিনতাম, এখন সেটা আমাকে 8 টাকা দিয়ে কিনতে হচ্ছে। অর্থাৎ টাকা এখানে আমার বেশি ক্রয় করতে হচ্ছে। তো এই বিষয়টা হচ্ছে মুদ্রাস্ফীতির সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি, যে সাধারণত পণ্য সামগ্রী ও সেবার দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পাবার প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলে। তাহলে মুদ্রাস্ফীতির সংজ্ঞাটা কি? সাধারণত পণ্য সামগ্রী ও সেবার দাম স্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলে। মুদ্রাস্ফীতি বিষয়টা কি আমরা ক্লিয়ার হয়েছি, যে যেখানে টাকার মানটা কমে যায়। তাহলে একটু বৈশিষ্ট্যের মাধ্যমে দেখি যে মুদ্রাস্ফীতির কী কী বৈশিষ্ট্য থাকে। আমরা কী কী বিষয় যদি লক্ষ্য করি, তাহলে বুঝবো যে মুদ্রাস্ফীতি হয়েছে। 1 নম্বর হচ্ছে দাম স্তর ক্রমাগত বাড়তে থাকে। অর্থাৎ 5 টাকার কলম 8 টাকা দিয়ে কিনতে হয়। এটা মানে দাম স্তর ক্রমাগত বাড়তে থাকে। 2 নম্বরে আমরা বলতে পারি যে অধিক পরিমাণ অর্থ দিয়ে কম জিনিস ক্রয় করা যায়। যে অধিক পরিমাণ অর্থ দিয়ে কম জিনিস ও সেবা ক্রয়। আচ্ছা, মানে বেশি অর্থ দিয়ে কম জিনিস ক্রয় করা। 3 নম্বর আমরা বলতে পারি যে কি বলা হয়, আর বলা যায় যে সামগ্রিক যোগানের তুলনায় চাহিদা বেশি। তো মোটামুটি যদি আমরা এই কয়েকটা বৈশিষ্ট্য যদি দেখি কোথাও, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে আসলে মুদ্রাস্ফীতি ঘটছে। বর্তমানে কিন্তু আমরা মুদ্রাস্ফীতি যেটা ঘটেছে এখন, সেটা আমাদের দেশে কিন্তু সেটা মানে দেখা যাচ্ছে। আমরা এই জিনিসের দাম যে ভাবে বৃদ্ধি পেয়েছে, তো স্বাভাবিকভাবে বলা যায় যে আমাদের দেশে মুদ্রাস্ফীতি ঘটেছে। আচ্ছা, তো মুদ্রাস্ফীতির হার জিনিসটা কি? মুদ্রাস্ফীতির হার। আচ্ছা, তো মুদ্রাস্ফীতির হার যেভাবে নির্ণয় করা হয়, যে এটা যদি বলি, যে এটা সূত্র হচ্ছে বর্তমান সময়ের দাম মাইনাস পূর্বের সময়ের দাম ভাগ হচ্ছে
পূর্বের সময়ের দাম গুণন 100। তো এটা দ্বারা আমরা মুদ্রাস্ফীতির হার নির্ণয় করতে পারি। কি বলছে, বর্তমান সময়ের দাম থেকে পূর্বের সময়ের দাম বাদ দিব, তারপরে আমরা সেটাকে ভাগ করব পূর্বের সময়ের দাম দ্বারা, তাহলে আমরা মুদ্রাস্ফীতির ইয়ে করতে পারি। তাহলে দেখো, যদি আমরা দেখি যে বিষয়টা যে কীরকম, ধরো আগে কোনো জিনিসের ধরো একটা কলমের দাম ছিল 5 টাকা, সেই কলমের দাম এখন হলো 8 টাকা। তাহলে এটা কিভাবে হবে যে বর্তমান সময়ের দাম কত 8 টাকা মাইনাস পূর্বের সময়ের দাম কত 5 টাকা, পূর্বের সময়ের দাম কত 5 টাকা গুণন 100, এটা ক্যালকুলেশন করলে যা হবে সেটা হবে আমাদের কলমের মুদ্রাস্ফীতির হার। তো যেহেতু 100 দেওয়া আছে, তো এখানে যে অ্যান্সারটা আসবে সেটাতে পার্সেন্টেজ আমাদের দিতে হবে, তো মুদ্রাস্ফীতির হার। কারণ কথা হচ্ছে এই মুদ্রাস্ফীতির কারণ কি, কেন আমাদের মুদ্রাস্ফীতি হয়। তো এই কোশ্চেনটা একটা সালের কোশ্চেন, যদি আমরা এই কোশ্চেনটাকে বিশ্লেষণ করতে চাই আমাদের কয়েকটা পয়েন্ট আকারে এই কোশ্চেনটা আমাদেরকে বলতে হবে। আচ্ছা, এই কোশ্চেনটা আমি হচ্ছে মুদ্রাস্ফীতির কারণ, মুদ্রাস্ফীতির কারণ আমরা আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করছি এটা হচ্ছে মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন। তো এক একজনের এক এক অধ্যায় এটা হতে পারে, কিন্তু এই অধ্যায় থেকে পরীক্ষাতে অনেক ধরনের কোশ্চেন এসে থাকে, এই জন্য আজকে এই অধ্যায়টা নিয়ে আলোচনা করা হচ্ছে যে মুদ্রাস্ফীতির কারণটা কী। তো এটা আমি বই থেকে দেখাই, এটা মনে হয় বেটার হবে। আচ্ছা দেখো, পয়েন্ট মুদ্রাস্ফীতির কারণ, প্রথম অর্থ যেটা দিয়েছে যে অর্থের যোগান বৃদ্ধি পাওয়া। অর্থের যোগান বৃদ্ধি পাওয়া মানে কি, মানুষের হাতে অতিরিক্ত অর্থ চলে আসা। যখন ধরো একটা মানুষের কাছে অতিরিক্ত অর্থ চলে আসে, ধরো কিছু মানুষের কাছে, কিছু গোষ্ঠীর কাছে, তখন তারা কি হয় যে হয়তো জিনিসটার দাম ধরো 10 টাকা, সেটা সেই জিনিসের দাম দিতে 12 টাকা দিতে প্রস্তুত থাকে, কারণ তাদের কাছে অর্থের যোগান বৃদ্ধি পায়, তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়, তাদের আয় বৃদ্ধি পায়। তো তখন এটা মুদ্রাস্ফীতি দেখা যায়। যে সরকারি ব্যয় বৃদ্ধি, সরকার যখন কোনো প্রজেক্টে হাত দেয়, কোনো কাজ করার, ধরো পদ্মা সেতু তৈরি করলো, ধরো আমাদের দেশের সকল মানুষ সেখানে কাজ করলো, সকল না, কিছু মানুষ সেখানে কাজ করলো, তো তাদের এই যে সরকার কিন্তু তাদেরকে পারিশ্রমিক দিবে, ওই শ্রমিকগুলোর হাতে কি হবে, অর্থটা চলে আসবে, তখন তারা বেশি পরিমাণ অর্থ খরচ করবে, মানে জিনিসের দাম যা তা থেকে অতিরিক্ত অর্থ দিয়ে কিনতে তারা রাজি থাকবে, কেননা তাদের কাছে অর্থ রয়েছে। তো সরকার এরকম যখন কোনো প্রজেক্টে হাত দেয়, তখন সরকারি ব্যয়টা যদি বৃদ্ধি পায় তখন মুদ্রাস্ফীতি দেখা যায়। তারপর ঋণের পরিমাণ বৃদ্ধি, এই যে বাণিজ্যিক ব্যাংকগুলো অধিক হারে ঋণ সৃষ্টি করতে পারে, বাণিজ্যিক মানে এতে জনসাধারণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায়। একই কথা যে জনসাধারণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়া মানে কি, তাদের মানে জিনিস দ্রব্যের অর্থাৎ ভোগ বৃদ্ধি পাওয়া আর কি। কর হ্রাস, কর বলতে কি বুঝি, যে আমরা সরকারকে যে ট্যাক্স প্রদান করি, সরকারকে যে টাকা প্রদান করি, যদি সরকার কোনো কারণে আমাদের উপরে, মানে আগে ধরো আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালাই, সেই ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমি প্রত্যেক বছরে সরকারকে ধরো 50,000 টাকা হচ্ছে কর দিই। এখন সরকার কি করলো, যে করটা কমিয়ে দিল, তাহলে আমি সেখানে হয়তো এখন 30,000 টাকা দিলাম, সরকার আমার থেকে এখন থেকে কম টাকা নিল, তাহলে কি অতিরিক্ত অর্থ আমার কাছে রয়ে গেল, তখন এটা মুদ্রাস্ফীতির কারণ হতে পারে। তারপর এখানে আরও কিছু দেওয়া আছে। তো ট্রেড ইউনিয়ন প্রভাব, উৎপাদন হ্রাস পাওয়া, এই কিছু যেমন আন্তর্জাতিক বাণিজ্য, যুদ্ধ ব্যয় নির্ভর, বৈদেশিক ঋণ, মজুদার ও চোরা কারবারি। তো এইরকম আরও কয়েকটা পয়েন্ট রয়েছে। তো এটা বই দেখলে আর প্রবলেম হবে না তোমাদের। তো যাই হোক, আমরা আজকে শুরু করলাম মুদ্রাস্ফীতি। খুব দ্রুত আমি লেকচারগুলো দিব, হয়তো বা একদিনে 2টা করে লেকচার দিয়ে আমি এত তাড়াতাড়ি শেষ করে দিব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।